আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, যারা জয়েন করেছো পরিচিতদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমরা সেখান থেকে অংশগ্রহণ করো। সবাই পরিচিতদেরকে একটু জানাই দাও। আমি মোটামুটি শেয়ারিং এর কাজটা সেরে ফেলেছি, তোমরা একটু জানাই দিলেই চলবে। আমরা আর 1 মিনিটের মধ্যেই শুরু করবো ইনশাল্লাহ। একটু জানাই দাও। আমি মোটামুটি শেয়ারিং এর কাজটা সেরে ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে পারো, স্যার বেসিক্যালি আমরা কি চাই? বেসিক্যালি আমরা এগিয়ে থাকতে চাই। সহজ কথা, বেসিক্যালি আমরা এগিয়ে থাকতে চাই, এটাই হচ্ছে সত্য কথা এবং এটাই আমরা করতে চাই। আচ্ছা, ফেলে আসছে, একটু খেয়াল করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে কোনো এক্সট্রা কথা না বলে প্রথমেই ক্লাসে চলে যাচ্ছি এবং একটা টপিক লেখা ছিল গতদিন, যেহেতু তোমাদেরটাই লাস্টে নিয়েছি। আজকে ক্লাস 9-এর বা 10-এর কোনো ক্লাস নেওয়া হয় নাই অনলাইনে, এই জন্যই তোমাদের ক্লাসটা নিয়মিত চলতেছে। উদ্দেশ্য একটাই, ঈদের ছুটির আগে আমরা কিছু টপিক এগিয়ে রাখতে চাই এবং এগিয়ে রাখার ফলে তোমার পরবর্তীতে শহরে যারা আছো বা যারা গ্রাম থেকে আসবা, দুইজনেরই কিছু সিদ্ধান্ত নিতে সহজ হবে, এক কথায়। তাহলে দেখো, আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে বায়োলজি পড়ার ক্ষেত্রে যে প্যাটার্নটা আমরা ফলো করতে পারি, তো সেই প্যাটার্নের মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার্ড। বায়োলজি কেন কঠিন, হিন্দি কেন, সাপোজ আমাদের কাছে হিন্দি বলি না, আরবি কেন কঠিন, ইংলিশ কেন কঠিন, গ্রিক কেন কঠিন, ইতালীয় কেন কঠিন? বলো। কারণ হচ্ছে এই ভাষাগুলো আমরা জানি না, যে কারণে আমাদের মনে হয় যে সবই মুখস্থ বিদ্যা। ঠিক তেমনি বায়োলজির যখন 90% শব্দই গ্রিক শব্দ, তো সেগুলো তো তোমরা জানো না, জানার কথাও না। এ কারণেই বায়োলজি কঠিন, এ কারণেই বায়োলজি মুখস্থ বিদ্যা। তাহলে আমরা যদি সেই শব্দগুলো জেনে যাই স্যার, তাহলে কি বায়োলজি মুখস্থ বিদ্যা থাকছে? হ্যাঁ, কিছু শব্দের জন্য তারপরেও মুখস্থ থাকছে, তবে শব্দগুলো জেনে নেওয়ার কারণে এই মুখস্থ যে 100% একটা কথা, সেটা 50%-এ নামিয়ে আনা যাচ্ছে। এই জন্য আমরা শব্দগুলো শিখবো। তো গতদিন আমাদের যে টপিক থেকে ক্লাসটা নিতে নিতে শেষ হয়ে গেছিল, সেখান থেকে আজকে স্টার্ট করছি। গতদিন আমরা বলেছিলাম যে প্রাণী জগতের মোট 33টি পর্বের মধ্যে 9টি হচ্ছে মেজর পর্ব এবং বাকি 24টি হচ্ছে মাইনর পর্ব। তো সেই মেজর পর্বের একটা ক্রম ছিল, যেটা ছন্দ দিয়ে বলেছিলাম, পারণী প্ল্যানে মালা এনে অর্থ মানে বিয়ে একাই করো। পারণী প্ল্যানে মালা এনে সন্ধি একাই করো, যুক্ত একাই করো। ঠিক আছে? তার মধ্যে প্রথম যে পর্ব সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা এবং এই পরিফেরার বৈশিষ্ট্যগুলো আমরা ছন্দ দিয়ে শিখছিলাম, পাশাপাশি একটা টপিককে কিভাবে পড়লে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সে বিষয়টাই আমরা এখানে সলভ করতে চাচ্ছি। আশা করি তোমরা ধরতে পেরেছো। যারা গত দিনে ছিল না, তারা এখন থেকে থাকলেও এই টপিকটা বুঝতে পারবা। খেয়াল করো, আমরা বলেছিলাম পরিফেরার বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। গতদিন যারা ক্লাস করেছো অনেকেই রিপ্লাই করেছিলা অনেক স্পঞ্জ। পরিফেরার বৈশিষ্ট্য মনে রাখার ছন্দ অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ। যারা কালকে ছিল না, আজকে কয়েকবার উচ্চারণ করবা, পরিফেরা অনেক স্পঞ্জ, পরিফেরা অনেক স্পঞ্জ, পরিফেরা অনেক স্পঞ্জ। সরেয়দে কি ছিল স্যার? অস্টিয়া, অস্টিয়া, অস্কুলাম, অ্যাম্ফিব্লাস্টুলা, অধিকাংশ সামুদ্রিক, অধিকাংশ সামুদ্রিক।
পরিফেরা পর্বের মোট প্রজাতি সংখ্যা ৮৬৫৯, তার মধ্যে মাত্র ১৫০টি হচ্ছে মিঠা পানির, বাকি সবাই সামুদ্রিক। ঠিক আছে স্যার? ওকে, এবার আসো দন্ত ন দিয়ে কি ছিল? নরম নিশ্চল নালীতন্ত্র, নরম নিশ্চল নালীতন্ত্র। ক দিয়ে কি ছিল স্যার? কোয়ানোসাইট, কোয়ানোসাইট কোষীয় সংগঠন মাত্রা, কোয়ানোসাইট কোষীয় সংগঠন মাত্রা। আমি জানি অনেকগুলো শব্দ বুঝছো না, বুঝাই দিচ্ছি। এরপরে আসো স্পঞ্জ দিয়ে, স্পঞ্জিন, স্পঞ্জিন স্পঞ্জোসিল স্পিকিউল, স্পঞ্জিন স্পঞ্জোসিল স্পিকিউল। ঠিক আছে স্যার? আশা করি এতটুকু তোমাদের গত দিনের পড়াটাই রিপিট করলাম এবং তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম হয় নাই। যারা আছো একটু বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারো চাইলে। আচ্ছা, আমাদের এখানে ক্যামেরাতে আসতেছে স্যাসাইল পর্যন্ত কিছুটা আসতেছে, একটু মনে হয় বাড়তেছে। স্যাসাইল মানে হচ্ছে চলাচলে অক্ষম, মাথায় রাখো। স্যাসাইল মানে চলাচলে অক্ষম, চলাচলে অক্ষম, লাস্টের যেটা তোমাদের দেখতে কষ্ট হচ্ছে। এবার আমাদের আরো কয়েকটা কিওয়ার্ডস লাগবে, আমি একবারে কিওয়ার্ডস গুলো শেষ করে ফেলি তোমাদের, আর 3টা পড়লেই চলবে। এমফি, বায়োলজির মধ্যে এমফি এপাশে দিয়ে দিচ্ছি, কেমন স্যার? এমফি, এ এম পি এইচ আই, এমফি মানে উভয়, উভয়। বায়োলজির মধ্যে এমফি মানে হচ্ছে উভয়। তারপরে উলা, ইউ এল এ, উলা মানে হচ্ছে দশা। তাহলে উলা মানে কি স্যার? দশা, উলা মানে দশা, উলা মানে দশা। স্যার আমি এটা বলছি গ্রুপে ওপরে পোস্টে লেখা আছে, এটা এসএসসির জন্য না। বাপ্পি বাকিদেরকে একটু ইনভাইট করে দাও। আলহামদুলিল্লাহ, এসএসসিদের জন্য না, এসএসসিরা এটা থাকিও না, এটা লাভ নাই, লস আছে, এটাতে লাভ নাই, সরাসরি বললাম লস আছে। ওকে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা নিজেদেরকে পরীক্ষার খাতায় লেখার জন্য পড়ব পরিফেরা অনেক স্পঞ্জ, পরিফেরা অনেক স্পঞ্জ, এই শব্দগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা শব্দ চিত্র দিয়ে বুঝাই দিচ্ছি। তার আগে একটু খেয়াল করো তো স্যার, শব্দার্থগুলো আমরা বুঝতে পারছি কিনা? আমার সাথে সাথে সবাই উচ্চারণ করবা, আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো। অস, ও এস, অস। বায়োলজির মধ্যে অস মানে হচ্ছে ছিদ্র, অস মানে ছিদ্র, অস মানে ছিদ্র। সাইট মানে কোষ, সাইট মানে কোষ। ব্লাস্ট মানে অপরিণত কোষ, ব্লাস্ট মানে অপরিণত কোষ। সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর। পিনাকো, পিনাকো মানে ত্বক বা শীর্ষ। কোয়ানো, কোয়ানো মানে হচ্ছে ফানেল, কোয়ানো মানে হচ্ছে ফানেল। ডার্ম, ডার্ম মানে স্তর, ডার্ম মানে স্তর। মেসো মানে মাঝখানে। হিল মানে পদার্থ। স্পাইক মানে ছোট কাটা, স্পাইক মানে ছোট কাটা। সেসাইল, এস ই এস এস আই এল ই, সেসাইল মানে চলাচলে অক্ষম। এমফি, এমফি মানে উভয়। উলা মানে দশা, উলা মানে দশা। এই কয়টা শব্দ তাহলে ভালোভাবে জানার জন্য দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা একটু শব্দের অর্থ জানো, তুমি নিজেও পরিফেরার ক্লাস নিতে পারবা। 13টা একটু শব্দকে অর্থ সহ জানো সবাই, তুমি পরিফেরার ক্লাস নেওয়ার জন্য তোমাকে আমি যোগ্য করে তুলছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একটু দেখো তো আমরা মিল পাচ্ছি কি কি। অস্টিয়া পাচ্ছ স্যার, অস মানে কি ছিদ্র, তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহের মধ্যে যে ছিদ্রগুলো আছে এগুলোই হচ্ছে অস্টিয়া। ক্লিয়ার স্যার? এগুলোই কি? অস্টিয়া। অস্কুলাম, এখানে অস পাচ্ছ। অস্কুলামটা হচ্ছে পরিফেরাদের মুখের দিকে, মানে মাথার দিকে, এদের মুখ নাই, মানে ওপরের দিকে এক কথায় একটা বড় ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে অস্কুলাম, অস্কুলাম, অস্কুলাম। তাহলে দেখো অস দিয়ে এখানে দুইটা কথা চলে আসছে। দেখো এমফি, এমফি মানে উভয়। ব্লাস্ট, ব্লাস্ট মানে অপরিণত। আর উলা মানে দশা,
তার মানে যখন এরা ভ্রূণ অবস্থায় থাকে, ভালো করে বুঝে নাও কথাগুলো, যখন এরা ভ্রূণ অবস্থায় থাকে, ধরো এটা হচ্ছে এদের একটা ভ্রূণ অবস্থা, তখন এদের কতগুলো কোষ থাকে যেগুলোর এরকম লেজগুলো বাইরের দিকে, লেজগুলো বাইরের দিকে, তার মানে চলাচল করতে পারে, এরকম কতগুলো আছে এরকম ভেতরের দিকে, ভেতরের দিকে। তার মানে একই একটা ভ্রূণের মধ্যে দুই ধরনের দশা দেখা যাচ্ছে, চলতে পারে চলতে পারে না, এক সাইড চলতে পারে এক সাইড চলতে পারে না। এই বৈশিষ্ট্যের কারণেই তাদের লার্ভার নাম দেওয়া হয়েছে অ্যাম্ফিব্লাস্টুলা। এই বৈশিষ্ট্যের জন্যই তাদের লার্ভার নাম দেওয়া হয়েছে অ্যাম্ফিব্লাস্টুলা। ওকে, তাহলে এটা হচ্ছে লার্ভা। অধিকাংশ সামুদ্রিক, বোঝার কিছু নাই। নরম, ডেফিনেটলি একটা স্পঞ্জ টাইপের স্যান্ডেল বলো বা কিছু বলো, সেটা নরম হবে স্বাভাবিক। নিশ্চল, এরা যখন পরিণত হয় তখন এই কোষের যে এগুলো উল্টায় যায়, মানে ফ্লাজেলাগুলো এগুলো ভেতরের দিকে ঢুকে যায়, এই জন্য তারা চলতে পারে না, নিশ্চল। আর এদের দেহে নালীতন্ত্র, এটা হচ্ছে একটা বিশেষ জিনিস। মনে করো একটা জায়গায় আমি পানি রেখেছি এবং যদি দিই, এলোমেলোভাবে পানি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, তখন আমি একটা পানির ড্রয়িং করলাম, এই বিষয়টা হচ্ছে পানিতন্ত্র। এদের দেহে কি আছে? নালীতন্ত্র আছে। কিরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার আসো ক, ক দিয়ে হচ্ছে কোয়ানোসাইট। দেখো বায়োলজির মধ্যে কোয়ানো মানে কি স্যার? ফানেল। সাইট মানে কোষ, তার মানে এদের কোষগুলো দেখতে ফানেল আকৃতির, এই জন্য নাম দেওয়া হয়েছে কোয়ানোসাইট। পরের পয়েন্ট দেখো, কোষীয় সংগঠন মাত্রা। কোষীয় সংগঠন মাত্রা মানে এরা এমন একটা জীব, এমন একটা প্রাণী যাদের দেহে কোষ ছাড়া কোনো কিছু নাই। তার মানে এদের দেহে টিস্যু নাই, এদের দেহে অঙ্গ নাই, এদের দেহে তন্ত্র নাই। আবারও ভুল বুঝিও না, এটা বিশেষ ধরনের, এটা ওই তন্ত্র না যে তন্ত্র বোঝায় অনেকগুলো অঙ্গের সমষ্টি, ওই তন্ত্র নয়। তাহলে এদের দেহ শুধুমাত্র কি দ্বারা গঠিত? কোষ দ্বারা। এই জন্য এদেরকে বলা হয় কোষীয় সংগঠন মাত্রা। তাহলে সংগঠন মাত্রাটা কি? আমি কি দ্বারা গঠিত হয়েছে? আমার বিল্ডিংটা কি ইট, রড, সিমেন্ট সব দিয়ে গঠিত হয়েছে নাকি মাটি দিয়ে তৈরি হয়েছে? বুঝতে পারছো? তাহলে আমার দেহটা যদি শুধু কোষ দিয়ে গঠিত হয়, তাহলে আমি হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। আমার দেহে যদি কোষের সাথে টিস্যুও থাকে, তাহলে আমি হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রা। আমার দেহে যদি টিস্যুর সাথে আবার অঙ্গও থাকে, তাহলে আমি হচ্ছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। এবং আমার দেহে অঙ্গের সাথে যদি তন্ত্রও থাকে, তাহলে আমি হচ্ছে অঙ্গ তন্ত্র সংগঠন মাত্রা। তাহলে সবাই মনোযোগ দাও। সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে 4 ভাগে ভাগ করা যায়। কোষীয় সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। আমরা মানুষ হচ্ছি অঙ্গতন্ত্র, কিন্তু পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। না আছে এদের দেহে কোনো টিস্যু, না আছে এদের দেহে কোনো অঙ্গতন্ত্র। আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। এবার আসো স্পঞ্জিন। তোমরা সবাই জানো শব্দের শেষে যদি ইন যুক্ত হয়, ইন, তাহলে সেটা কি হয়? প্রোটিন। শব্দের শেষে ইন থাকলে হয় প্রোটিন। তাহলে এদের স্পঞ্জিন নামক একটা জৈবতন্ত্র রয়েছে বা প্রোটিন রয়েছে। স্পঞ্জোসিল, দেখো তো সিল আছে এখানে, সিল, সিল মানে গহ্বর। তো এদের দেহের মধ্যে একটা গহ্বর থাকে, এই গহ্বরটার নামই হচ্ছে স্পঞ্জোসিল। একাধিকবার প্রশ্ন আসছে, কোন পর্বের প্রাণীদের স্পঞ্জোসিল দেখা যায়? পরিফেরা। স্পঞ্জোসিল, সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর, বারবার বলবা। লাস্ট স্পিকিউল। দেখো স্পাইক মানে কি স্যার? ছোট কাটা। উল, উল আরো ছোট বোঝাইছে। তো এদের স্পিকিউল নামক এক ধরনের চুনময় কাঁটা থাকে। তাহলে এই কাঁটাগুলো কি করে, কোনটা কি করে? আমি আগে চিত্র এঁকে বোঝাই, পরে একটা প্রাণীর চিত্র তোমাদেরকে আমি ক্যামেরার সামনে ধরে দিচ্ছি। ঠিক আছে, মনোযোগ দাও সবাই। যাদের লেখা কোনো কিছু বাকি আছে লিখে ফেলো। ছন্দটা কিন্তু মাস্ট, ছন্দটা মাস্ট লাগবে তোমাদের। ছন্দটা 100% লাগবে। সবাই একটু বুঝো স্যার, ভালো করে বুঝতে হবে এটা। মনোযোগ দিয়ে সবাই বুঝি, চেষ্টা করি। ধরো এটা একটা পরিফেরা, এটা একটা পরিফেরা এবং এর এই যে এইখানে একটা বড় মুখ আছে, বড় একটা ছিদ্র আছে, পরিফেরা। ঠিক আছে স্যার, পরিফেরা। তাহলে এই যে সবার উপরে যে বড় ছিদ্রটা আমি দিলাম,
এই যে বড় ছিদ্র দিলাম, এটার নাম কি বলতো সবাই? অস্কুলাম বা অ্যাসকুলাম, ঠিক আছে? অস্কুলাম, অস্কুলাম, অস্কুলাম বা অ্যাসকুলাম। আচ্ছা, প্রথমে একটা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝালাম। এবার দেখো, এভাবে আছে মানে কি, কোষগুলো একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে এরকম গঠন তৈরি করছে, কিন্তু বেসিক্যালি কোষগুলো একত্রিত হয় না। তাহলে এদের দেহের মধ্যে এরকম অসংখ্য কি আছে স্যার? ছিদ্র আছে। এদের দেহের মধ্যে এরকম অসংখ্য ছিদ্র আছে। স্যার আপনি কোন চিত্র আঁকতেছেন? দেখো স্যার, আমি এর লম্বচ্ছেদের চিত্র আঁকতেছি। এটা লম্বচ্ছেদ না হলে ভেতরের গঠনগুলো আমরা দেখতে পাবো না। তাহলে সেকেন্ড পয়েন্টে আসো। পরিফেরা পর্বের প্রাণীদের দেহের মধ্যে এই যে ছিদ্রগুলো দেখতেছো, এই ছিদ্রগুলোর নামই হচ্ছে অস্টিয়া। এই ছিদ্রগুলোর নামই হচ্ছে কি স্যার? অস্টিয়া। অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র। তাহলে কোন পর্বের প্রাণীদের দেহে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান? পরিফেরা। স্যার অনেকেই মাত্র পরীক্ষা শেষ হয়েছে, জয়েন করতেছেন না। করবেন, যেখানেই করেন না কেন, করতে তো হবেই। একদম জিওলজির প্রথম অধ্যায় পড়াচ্ছি, একটু মনোযোগ দিয়েন এবং নিজেরা চিন্তা করবেন যে আসলে কি আমি বুঝলাম কিনা। মুখস্থ করেও পড়া হয়ে যায়, কিন্তু মুখস্থটা কয়দিন থাকবে, এই জন্য তোমাদেরকে প্রত্যেকটা বলছি একটু মনোযোগ দিও। তাহলে অস্ট্রিয়া কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? পরিফেরা। একটা টপিক থেকে 30টা 40টা পর্যন্ত এমসিকিউ শিখতে হয়। এমন ভাবে পড়ো এমসিকিউ যেটাই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। এরপরে তাহলে অস্ট্রিয়া গেল, অস্কুলাম গেল। এরপরে আসো, অধিকাংশ সামুদ্রিক দরকার নাই, এটা আমরা জানি। অ্যাম্ফিব্লাস্টুলা দেখাই দিয়েছি, এখন আর দরকার নাই। নরম। তাহলে এরকম যদি একটা প্রাণী হয় যে ফাঁকা 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 আছে, তাহলে প্রাণীটা ডেফিনেটলি নরম হবে। নরম। নিশ্চল। নিশ্চল কেন? দেখো এদের কোষগুলো কিন্তু এরকম এক স্তরী না। এদের কোষগুলো এরকম এক স্তরী না। এদের কোষগুলো এরকম এক স্তরী না। আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। মানে এক স্তরী বলতে এখানে বোঝাচ্ছি যে লেয়ার একটা না, লেয়ার হচ্ছে এরকম দুইটা। হ্যাঁ, এদের কোষগুলো লেয়ার এরকম দুইটা থাকে, এরকম দুইটা থাকে, দুইটা। এটা কিন্তু ত্বক স্যার, একটু সময় লাগতেছে কিন্তু বুঝে বুঝে করো। এটা ত্বক এবং এটা লেয়ার দুইটা। হ্যাঁ, এই তো। এখন খেয়াল করো, বাইরের যে ত্বকটা স্যার, এই যে বাইরের ত্বক, এই বাইরের ত্বকটা হচ্ছে বাইরের, বা আমি বলতে পারি শীর্ষের, এই ত্বকটার নাম হচ্ছে পিনাকোডার্ম। পিনাকোডার্ম, পিনাকোডার্ম। তাহলে পিনাকোডার্ম নামক বহিত্বক বিদ্যমান পরিফেরায়। আর ভেতরের যে ত্বকটা আছে, ভেতরের যে ত্বক, বুঝছো, এই ত্বকটার সাথেই, এই ত্বকটার সাথেই হচ্ছে তোমার এরকম ফানেল আকৃতির, এরকম ফানেল, এরকম ফানেল আকৃতির অসংখ্য কোষ আছে। এরকম ফানেল আকৃতির অসংখ্য কোষ আছে। এরকম ফানেল আকৃতির অসংখ্য ত্বক বিদ্যমান। স্যার আমি অনেকগুলোতে দিতে পারতেছি না, দুঃখিত, কিন্তু এরকম ফানেল আকৃতির অসংখ্য অংশ বিদ্যমান। এই পাশেও আছে। এই ফানেল আকৃতির অংশটাকে বলা হয় কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম, কোয়ানোডার্ম। তাহলে পিনাকোডার্ম এবং কোয়ানোডার্মের মাঝখানে, পিনাকোডার্ম এবং কোয়ানোডার্মের মাঝখানে কিছু তরল পদার্থ থাকে, কিছু তরল পদার্থ থাকে। তরল পদার্থ সবগুলোতেই স্যার তরল পদার্থ। এখন সবগুলোতে আঁকতে গেলে তো অনেক সময় লাগবে। সবগুলোতে কিছু তরল পদার্থ থাকে। পিনাকোডার্ম এবং কোয়ানোডার্মের মাঝখানে কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ দেখো দুইটার মাঝখানে, তাহলে মাঝখানে মানে মেসো, আর ওই পাশে কিওয়ার্ডস দেখো হিল। এই তরল পদার্থগুলোর নাম হচ্ছে মেসো হিল। তাহলে কোয়ানোসাইটের পর্দাটা হচ্ছে কোয়ানোডার্ম। তাহলে এই কোষগুলোর নাম কি? যে কোষ, এই কোষটার নাম হচ্ছে, একটু ভালো করে বোঝাই, এই কোষ, এই কোষটার নাম হচ্ছে কোয়ানোসাইট। তাহলে অসংখ্য কোয়ানোসাইট আছে, ফ্লাজেলাযুক্ত অসংখ্য কোয়ানোসাইট আছে, কিন্তু ফ্লাজেলাগুলো দেহের ভেতরে, এই কারণে তারা সাঁতার কাটতে পারে না। তারপরে দেখো
এদের প্রত্যেকটা কোষ আলাদা আলাদা, এই জন্য এদেরকে আমরা কি বলেছি? কোষীয় সংগঠন মাত্রা। এদের প্রত্যেকটা কোষ আলাদা আলাদা, এই জন্য এদেরকে বলা হয় কোষীয় সংগঠন মাত্রা। এরপরে খেয়াল করো যে এদের এই যে তাহলে কি হচ্ছে দেখো, বাইরে থেকে এখান দিয়ে পানি ঢুকতেছে, এখান দিয়ে পানি ঢুকতেছে, এখান দিয়ে পানি ঢুকতেছে, এখান দিয়ে পানি ঢুকতেছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে পানি ঢুকতেছে। তাহলে পানিগুলো ঢুকে সবগুলো পানি আবার এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি কোনো একটা জায়গায় বাইরে থেকে এরকম পানি ঢুকাই এবং মাঝখান দিয়ে বের করি, তাহলে জিনিসটা একটা চমৎকার ফোয়ারার মতো এরকম একটা জিনিস তৈরি হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি যে এদের বিশেষ ধরনের কি আছে স্যার? নালীতন্ত্র বিদ্যমান। এটাকেই বলা হচ্ছে নালীতন্ত্র। আর এদের দেহের যখন এরকম দুই পাশে ধরো কনোসাইট কোষগুলো হয়ে গেল, কনোসাইট গুলো দুই পাশে থেকে গেল, তখন এদের দেহের মাঝখানে একটা গহ্বর তৈরি হয়। দেহের মাঝখানে একটা গহ্বর তৈরি হয় বা গহ্বর থাকে। সাপোজ আমি নীল কালি দিয়ে এঁকে দিই, এই যে দেহের মাঝখানে একটা পুরো গহ্বর থাকলো, এই গহ্বরটার নামই হচ্ছে কি স্যার বলেন তো? এই গহ্বরটার নাম কি? সিল মানে গহ্বর, স্পঞ্জোসিল। এটার নামই হচ্ছে স্পঞ্জোসিল। ঠিক আছে? এখন তোমার মনে একটা প্রশ্ন জন্মাবে, স্যার এই কোষটা দেখেন এখানে, এটা এইখানে, তাহলে এদের মাঝখানে স্যার এরা কোষগুলো মানে পানির স্রোতে বা কোনো কিছুতে কোষগুলো আলাদা হয়ে যায় না কেন? এই আলাদা হয়ে যায় না কারণ হচ্ছে এদের মাঝখানে কিছু ধরো এরকম জৈব তন্তু থাকে, কিছু সূক্ষ্ম কিছু জৈব তন্তু থাকে। এই তন্তুগুলো দিয়ে কোষগুলো যুক্ত থাকে। এই তন্তুগুলোর নাম হচ্ছে স্পঞ্জিন। তাহলে এদের দেহে স্পঞ্জিন নামক জৈব তন্তু বিদ্যমান। কতগুলোতে আবার এরকম জৈব তন্তু না থেকে কতগুলো এরকম চুনময় কাঁটা থাকে। এরকম চুনময় কাঁটা দিয়ে একটা অপরটা যুক্ত থাকে। এই চুনময় কাঁটাটাকে বলা হয় স্পিকিউল। কি বলা হয় স্যার? স্পিকিউল। তাহলে আমি চিত্র এঁকে পুরো পরিফেরাটাকে তোমাদের সামনে বলে দিয়েছি। তোমরা একটু ফোকাস করার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা যে কি কি বোঝাতে চাচ্ছি। সাইদ স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে সুজয় ক্লাসগুলো করে ফেললে অন্যদের চাইতে আগাই থাকবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কি দেখাতে চাইলাম যে আমি এখন তোমাদেরকে পরিফেরা দেখাবো। তোমরা এটা পড়তে থাকো, এরপরে কমেন্ট করবো আমাকে যে স্যার এই পার্ট বুঝি নাই। প্রত্যেকটা ওয়ার্ড প্রয়োজনে বোঝানো হবে স্যার। আমি প্রত্যেকটা শব্দ ভেঙে পড়ানোর জন্য এখানে দাঁড়াইছি। প্রত্যেকটা ওয়ার্ড প্রয়োজনে আমি বুঝাই দিব তোমাদেরকে, যাতে তোমাদের প্রবলেম কাজ না করে। তাহলে দেখো পরিফেরারা দেখতে কেমন হয়, সবাই খেয়াল করো এখান থেকে। এই হচ্ছে পরিফেরা। আমি যে চিত্রটা আঁকছি এটা তো এটার লম্বচ্ছেদ বলে দিয়েছি তোমাদেরকে। তাহলে তোমরা এখন ক্যামেরার সামনে যেটা দেখছো ইটস কল পরিফেরা। একসাথে অনেকগুলো আছে পরিফেরা, ঠিক আছে স্যার? পরিফেরা, এটা হচ্ছে পরিফেরা। আচ্ছা, এবার যদি আমি পরিফেরার আরেকটা পার্ট দেখাই তোমাদেরকে, তাহলে অ্যানিমেশনের মাধ্যমে, মানে অ্যানিমেশন বলতে চিত্র দিয়েই খেয়াল করো তোমরা। এই দেখো পরিফেরার মধ্যে দেখেছো এর দেহে কি আছে স্যার? অস্কুলাম আছে, ইংলিশে লেখা আছে সবগুলো। দেখো অস্কুলাম আছে এর দেহে, কোয়ানোসাইট আছে, অস্টিয়াম, মানে সবগুলোকে অস্টিয়া, এক বচনে অস্টিয়াম। বায়োলজির মধ্যে কোনো শব্দের শেষে আস বা আম থাকলে এক বচন, আই থাকলে বহু বচন। তারপরে দেখো পোরোসাইট, পোর মানে ছিদ্র, সমস্যা নেই, এটা লাগবে না। মেসোহিল বুঝাই দিয়েছি তোমাদেরকে। তারপর স্পঞ্জোসিল বুঝাই দিয়েছি, স্পিকিউল বুঝাই দিয়েছি, পিনাকোসাইট বা পিনাকোডার্মো বুঝাই দিয়েছি তোমাদের। ক্লিয়ার স্যার? যে স্পঞ্জটা দেখতে কেমন হয়, স্পঞ্জ বা পরিফেরারা দেখতে কেমন হয়।
সমুদ্রের নিচে অনেক সময় এদের গায়ে কিছু লেগে থাকে, এরকমও দেখাই। সাদমান আসসালামু আলাইকুম, এরকমও দেখাই। তাহলে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি পুরো পরিফেরাটা তোমাদের সামনে বুঝাই দিয়েছি, এবং এই পরিফেরার মাধ্যমেই আমাদের একটা টপিক যে বায়োলজি আসলে কিভাবে শেখা উচিত সেটাও তোমাদেরকে বলে দেওয়ার আমার জায়গা থেকে চেষ্টা করলাম সর্বাত্মক। এখন আমাকে একটু কমেন্ট করতে পারো, যে স্যার আমার এই এই ওয়ার্ডটা বুঝতে পারি নাই, যে কেউ কমেন্ট করো। আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি, যে স্যার আমার এই এই শব্দটা আমার এখনো বুঝতে পারছি না, আমাকে একটু কষ্ট করে এগুলো বুঝাইতেন। অপেক্ষা করতেছি, কারো যদি কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে যে এটা আমি বুঝতে পারি নাই, তাহলে আমাকে বলতে পারো। সম্ভবত যারা ছিলা বা যারা আছো তারা বুঝতে পেরেছো, সম্ভবত তারা বুঝতে পেরেছো, কোনো ওয়ার্ড সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমি আরেকটা ট্যাব থেকে বসেই তোমাদের বিষয়টা দেখতেছি, তাহলে এটা খুব একটা প্রবলেম ইনশাল্লাহ হবে না। আচ্ছা, এবার আসো, আমরা বায়োলজির মধ্যে আমরা জুওলজির একটা টপিক বললাম, এবার আমরা বোটানির একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করি। যেহেতু বেসিক ক্লাস লিখে দিয়েছি, বেসিকের পরে আমরা রেগুলার ক্লাসে চলে যাব, তবে তার আগে ভাবতেছি যে এরকম অনিয়ন্ত্রিতভাবে না থেকে একটু নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করব, যাতে যে স্টুডেন্টগুলো আসলেই চাই মন থেকে যে আমার টপিকগুলো শেষ হোক, তাদের উদ্দেশ্যে কিছু করতে পারি। এই জন্য বললাম যে আমি একটু নিয়মতান্ত্রিক হতে পারি কিনা সেটাও খেয়াল করব, তার মানে ওপেন গ্রুপে অনেক সময় না দেওয়ার একটা চেষ্টা করব। এটা সত্যি কথা বলতে গেলে কি, যে যখন আমরা ক্লাস নিচ্ছি তখন তো উপস্থিতি কম থাকতেছে, পরে ক্লাস করে ফেলছো, ডেফিনেটলি ভালো বিষয়, কিন্তু লাইভে উপস্থিত থাকলে কিছু প্রশ্ন নিয়ে প্রবলেম হলে কিন্তু আমাদেরকে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে বোটানির কিছু বিষয়ও একসাথে আমরা দেখাই দিচ্ছি, জুওলজি যেমন দেখাইছি বোটানিও দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ বোটানি নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, উদ্ভিদ নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছি এখন, উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি নিয়ে কিছু কথা বলে ফেলি একই সাথে। দেখো, পৃথিবীতে প্রথম যে শ্রেণীবিন্যাস সেটা কে করেছেন সবাই জানো, তাহলে প্রথম শ্রেণীবিন্যাসটা কে করেছেন আমরা যেটাকে অফিসিয়াল ভাবে জানি, প্রথম শ্রেণীবিন্যাস করেছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সবাই জানো আশা করি। তবে তার আগে একটা প্রশ্ন আসে, ওটাও লিখে দিই তোমাদের, ক্যারোলাস লিনিয়াস, এর আগেও একটা প্রশ্ন আসে, কোনটা স্যার, সেটা হচ্ছে, এটা তো উদ্ভিদের ক্ষেত্রে বললাম বা নর্মালি বললাম, কিন্তু রক্তের ভিত্তিতে কে প্রথম শ্রেণীবিন্যাস করেছেন, রক্তের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, রক্ত আছে নাকি নাই, এটা করেছেন অ্যারিস্টটল। রক্তের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেন অ্যারিস্টটল।
রক্তের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেন অ্যারিস্টটল। হ্যাঁ, আচ্ছা, অ্যারিস্টটল কি করেছেন? যাদের রক্ত আছে, যাদের রক্ত আছে এবং যাদের রক্ত নাই, যাদের রক্ত আছে তাদেরকে তিনি বলেছেন ইনাইমা, ইনাইমা, ইনাইমা। আর যাদের রক্ত নাই তাদেরকে বলেছেন অ্যানাইমা। কারণ তোমরা হয়তোবা সবাই জানো যে বায়োলজির মধ্যে এ মানে অ্যাবসেন্ট, তাহলে ইনাইমা এবং অ্যানাইমা, ইনাইমা এবং অ্যানাইমা। ওকে, এবার নাম্বার 2 তে আমরা যদি যাই, নাম্বার 2, তাহলে মনে রাখবা যে নোমেনক্লাচার, 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 নোমেনক্লাচারটা, নোমেনক্লাচার মানে কি বলো? বাইনোমিয়াল নোমেনক্লাচার বা নামকরণ, দ্বিপদ নামকরণ। তো এই দ্বিপদ নামকরণটাও কে করেছেন স্যার বলেন? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস, বাইনোমিয়াল নোমেনক্লাচার ক্যারোলাস লিনিয়াস। আশা করি সবাই জানো। কিন্তু এটা কি কেউ জানো যে ত্রিপদ নামকরণ কে করেছেন? এটা একটু জেনে রাখো সবাই। পরের পয়েন্ট, ত্রিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। এই ত্রিপদ নামকরণটা করেছেন হচ্ছে পাখি বিজ্ঞানী, যার নাম হচ্ছে স্লেজেল। উনি কি ছিলেন? একজন পাখি বিজ্ঞানী, পাখি বিজ্ঞানী স্লেজেল। উনি ত্রিপদ নামকরণ করেছেন। অনেকেই ভাবতে পারো স্যার ত্রিপদ নাম আবার কি? ধরো আমি রাফি, একই ক্লাসে আরো রাফি আছে, তখন দেখা যাচ্ছে আমার টিচার কি বলতেছে, রাফি রাজশাহী দ্বারা, তাহলে ওই আমার নামের সাথে রাজশাহীটা, আমার অঞ্চলটাকে ধরো অ্যাড করে দিল, এটা হচ্ছে ত্রিপদ নাম। আমরা প্রথম অধ্যায়ে যাব এবং সেখানে ত্রিপদ নাম নিয়ে আরো কিছু জানতে পারবা, যেহেতু বেসিক ভাবে কিছু এক্সট্রা ইনফরমেশন দিই তোমাদেরকে। ওকে, এরপরে তোমরা যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে টেকজনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন জানো? ক্যান্ডল। ক্যান্ডল সর্বপ্রথম টেকজনমি শব্দটি ব্যবহার করেন, ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী ক্যান্ডল। ক্যান্ডল। অনেক সময় এইগুলো উচ্চারণে বা বানানে একটু ভুল হওয়ার চান্স থাকে, তাহলে আমরা বাংলাতেও লিখে দিই CANDOLLE, CANDOLLE। এই ক্যান্ডল, ক্যান্ডল সর্বপ্রথম কি করেছেন? টেক্সোনমি, টেক্সোনমি শব্দটি ব্যবহার করেন, টেক্সোনমি শব্দটি ব্যবহার করেন। এগুলো তোমরা এখন না শিখলে দেখবা যে এগুলো থেকেই গেছে। ক্যান্ডল সর্বপ্রথম টেক্সোনমি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এরপরে তোমরা আরো কিছু তথ্য জেনে রাখতে পারো, এই টাইপের তথ্য। সেটা হচ্ছে যে আমরা তো জানি টেক্সোনমি একটা গ্রিক শব্দ, যেখানে হচ্ছে তোমার মানে সবগুলোকে সাজিয়ে রাখা হয় সুন্দর করে। তাহলে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে ভালো করে একটু বুঝো। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলে জানো? শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে, স্যার এখানে ধাপ বা স্তর কোনগুলোকে বলতেছে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এগুলোকে। তাহলে প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয়? টেক্সা বলা হয়। টেক্সা, এক বচনে ট্যাক্সন, ট্যাক্সন বলা হয়। তাহলে মনে রাখবা শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে বলা হয় টেক্সন, স্তরকে বলা হয় টেক্সন। পরের প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস কয়টি টেক্সনের বর্ণনা দেন? তাহলে ক্যারোলাস লিনিয়াস 6টি টেক্সনের বর্ণনা করেন। ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস 6টি টেক্সনের বর্ণনা করেন, টেক্সন বর্ণনা করেন, বর্ণনা করেন। আর আধুনিক, তাহলে ICZND বা BND তোমরা যেটা বলো, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত একক কয়টি? ICBN স্বীকৃত, ICBN স্বীকৃত
শ্রেণীবিন্যাসের টেক্সা বা টেক্সন কয়টি? আইসিবিএন স্বীকৃত টেক্সন হচ্ছে 60টি। আইসিবিএন স্বীকৃত টেক্সন হচ্ছে 60টি, যেখানে সবাই জানো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই 7টা একটু ক্রস করে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। ওকে, এরপরে তোমরা যে তথ্যগুলো এক্সট্রা জেনে রাখতে পারো, এগুলো সহজে কেউ তোমাদেরকে বলবে না। সর্বপ্রথম স্পেসিস শব্দটি কে ব্যবহার করেছেন? সর্বপ্রথম স্পেসিস শব্দ ব্যবহার করেন জন রে। জন রে, জন রে সর্বপ্রথম প্রজাতি, জন রে সর্বপ্রথম, সাল দরকার নাই আমাদের, যদিও সাল জানা আছে, 1868, মনে রাখতেও পারো। CIES স্পেসিস শব্দটি ব্যবহার করেন, স্পেসিস শব্দটি ব্যবহার করেন। জন রে সর্বপ্রথম স্পেসিস শব্দটি ব্যবহার করেন। কত সালে স্যার? নিচে লিখে দিই বা সাইডে লিখে দিই, 1868 সালে। 1868 সালে সর্বপ্রথম এই স্পেসিস শব্দটি ব্যবহার করেন। 1868 ভুল হবে, এটা 1886 নাকি 1686 ছিল সালটা? 1800 একটু সালটা যেহেতু সালের বিষয়, 1800 নাকি 1686 এটা মনে আছে, তবে 1800 বা 1600 দিলাম, সম্ভবত এটা রাইট হবে। ওকে, এখন আমরা অনেকগুলো এক্সট্রা তথ্য জানলাম। এক্সট্রা তথ্য বললেও ভুল হয়। আমার পক্ষ থেকে ক্লাস বেশি ডিলে করছি না, আমার পক্ষ থেকে তোমাদের জন্য চারটা খুব ক্রিয়েটিভ শব্দ দিচ্ছে এখন, খুব ক্রিয়েটিভ শব্দ, ভালো করে মনে রাখবা। চারটা খুবই ক্রিয়েটিভ শব্দ, শ্রেণীবিন্যাস নিয়েই পড়াচ্ছি তোমাদেরকে। চারটা খুবই ক্রিয়েটিভ শব্দ। ঠিকই ক্রিয়েটিভ শব্দ, একটু খেয়াল করার চেষ্টা করো। সেটা হচ্ছে উদ্ভিদের গোত্রের নামের শেষে, মোস্ট ইম্পর্টেন্ট, উদ্ভিদের গোত্রের নামের শেষে, উদ্ভিদের গোত্রের নামের শেষে, উদ্ভিদের গোত্রের নামের শেষে, এটা কিন্তু একদম চিরস্থায়ী কথা, ভালো করে মনে রাখবা। উদ্ভিদের গোত্রের নামের শেষে আমরা এসি ব্যবহার করব। ACEAE, এসি, এই উপসর্গটি ব্যবহার করব। এসি উপসর্গ ব্যবহৃত হয়, এসি উপসর্গ ব্যবহৃত হয়। তাহলে যত উদ্ভিদের তুমি শ্রেণীবিন্যাস করবা, সেখানে গোত্রের নামের শেষে এই শব্দটা যুক্ত হবেই, যুক্ত হবেই। এবার আসো উদ্ভিদের বর্গের নামের শেষে, উদ্ভিদের বর্গের নামের শেষে যে শব্দটা তোমরা ব্যবহার করবা সেটা হচ্ছে ALES। ALES উপসর্গটি ব্যবহৃত হয়। যত উদ্ভিদের বর্গ তুমি শ্রেণীবিন্যাস করবা, ALES এই চারটা শব্দ ব্যবহার করে দিবা। এবার আসো উদ্ভিদের শ্রেণীর নামের শেষে ব্যবহার করা হয় অপসিডা। অপসিডা উপসর্গ ব্যবহৃত হয়। উদ্ভিদের শ্রেণীর নামের শেষে অপসিডা, উদ্ভিদের শ্রেণীর নামের শেষে অপসিডা অনুসর্গটি ব্যবহৃত হয়। লাস্ট পয়েন্ট, উদ্ভিদের পর্বের নামের শেষে তোমাদের সবার পরিচিত ফাইটা উপসর্গটি ব্যবহৃত হয়। এই চারটা জিনিস খুব 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 ভালো করে শিখে রাখবা, এই চারটা জিনিস খুব ভালো করে শিখে রাখবা। উদ্ভিদের গোত্রের নামের শেষে এসি উপসর্গটি ব্যবহৃত হয়, বর্গের নামের শেষে অ্যালেস শব্দটি ব্যবহৃত হয়, শ্রেণীর নামের শেষে অপসিডা শব্দটি ব্যবহৃত হয় এবং পর্বের নামের শেষে ফাইটা শব্দটি বা উপসর্গটি ব্যবহৃত হয়। ক্লিয়ার স্যার? এগুলো খুব খুব ইউনিক টাইপের পড়া, তুমি নোট করে তথ্য সহ মনে রাখলে
দেখবা খুবই ভালো লাগবে তোমাদের কাছে, খুবই 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 ভালো লাগবে তোমাদের কাছে, সরাসরি বলে দিলাম। মোস্ট ক্রিয়েটিভ কিছু বিষয় এগুলো, এই জন্য বললাম তোমাদের ভালোই লাগবে, বেশ ভালো লাগবে বলতে পারো। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে অল্প সময়, জানি না ঠিক কয়টা বাজতেছে একটু দেখে নিই। আজকে ক্লাস শুরু করেছিলাম 9টার দিকেই, অলমোস্ট 9টা 44 বাজে, 40 মিনিটের ক্লাস। এই 40 মিনিটের মধ্যে তোমরা প্রাণীবিজ্ঞানের একটা পর্ব সম্পর্কে জেনে গেছো। পরিফেরার বৈশিষ্ট্য মনে রাখবো আমরা: অনেক স্পঞ্জ, অস্টিয়া, অস্কুলাম, অ্যাম্ফিব্লাস্টুলা, অধিকাংশ সামুদ্রিক। দন্ত ন দিয়ে নরম নিশ্চল নালীতন্ত্র, ক দিয়ে কোয়ানোসাইট, কোয়ানোসাইট। তাহলে যদি কয়ের জন্য প্রশ্ন আসে, কোয়ানোসাইট কাকে বলে? পরিফেরা পর্বের প্রাণীদের দেহে ফানেল আকৃতির কোষকে বলা হয় কোয়ানোসাইট। আর একটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। আর স্পঞ্জ দিয়ে কি কি মনে রেখেছো? স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল। তাহলে কোন পর্বের প্রাণীদের দেহে স্পিকিউল নামক চুনময় কাঁটা থাকে? পরিফেরা। একটু মিলাই নাও। আর উদ্ভিদ সম্পর্কে একদম টেক্সোনমি থেকে শুরু করে উদ্ভিদের বেসিক কিছু থিম, যেগুলো সচরাচর পড়ানোই হয় না, এই টাইপের কিছু থিম দিলাম। ইনশাল্লাহ তোমাদের গ্রুপে পোস্ট করে আমরা আগামী দিন থেকে কোনো একটা অধ্যায় শুরু করে দিব সরাসরি। তাহলে আজকে 25 শেষ হলো, কালকে 26, 27, মাঝখানে শুধু বুধবার একদিন পারবো না বলা যায় অলমোস্ট, কারণ আস্তে আস্তে 9টা পার হয়ে যাবে, পারবো না ধরো বুধবার। তাহলে বৃহস্পতি শুক্র আবার পাচ্ছি শনি। তাহলে আমার টার্গেট থাকবে 7-8টা ক্লাসের মধ্যে তোমাদেরকে কোনো একটা টপিক দারুণ করে শেষ করে ফেলার। তবে তার জন্য আমরা একটা ভাবতেছি আলাদা গ্রুপ করে ফেলি বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রাখি, যাতে যে স্টুডেন্টগুলো নিয়মিত ক্লাস করবে তাদেরকে আমি SMS দিয়ে দিতে পারি আজকে ক্লাস এতটার সময়। কারণ এখানে অনেক সময় পোস্ট করে দেখো যে আপডাউন করতেছে, মেম্বারগুলো আপডাউন করতেছে, যার কারণে আমি ঠিক জানি না যে কয়জন ফুল ক্লাস করছে। যখন আমি জেনে যাব তখন আগ্রহটা একটু বাড়ে যে আমার এই স্টুডেন্টটা তো আজকে ক্লাসটা না দিলে ওর নোটটা সুন্দর হচ্ছে না, ও নোট করে ক্লাসগুলো করতেছে। এই জন্য তোমরা একটু নক দিবা যারা নিয়মিত ক্লাস করতে চাচ্ছ। কোনো পেমেন্ট নিয়ে ইস্যু নাই, আমরা নিয়মিতভাবে কিছু একটা টপিক শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।